আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে। ক্রিজের মধ্যিখানে এসে চার ছক্কা মারছে। চার ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার ফাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে, ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে। আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে অ্যাম্বাসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের রয়েছে, যেগুলো ইংরেজ শাসিত ছিল, সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে রে? তুই কে? উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, একটা অবৈধ সরকার। তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন, তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের গ নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং কি বলে ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে। যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, দিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড।
এই ট্রাম্প কার্ড নিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার ফাউন্সার দু চারটে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের যখন হয়নি, তখন এই ইনসুইং আউটসুইং তখন বাউন্সার ফাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন তাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ, বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনূস সরকারপন্থী। এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো, প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই এবিসিডি, তারপরে এক্স ওয়াই জেড, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তোদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনূস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অবধি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছু চাল ডাল আপনার কাছে যাচ্ছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো। আর একটা, এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছেন সব ইউনূস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনূসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সেই বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনূস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে টালিয়ে গেল, কিন্তু ইউনূসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনূস ছাড় পাবে না। ইউনূসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনূস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না,
যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার। এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন, ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না। সমস্তটাই আপনার জলাঞ্জলি যাবে। আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ এবং একেবারে কঠোরতম করুণ। আমার কথা আজকে লিখে রেখে দিন। এই কথা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। শুধুমাত্র হাদি বলেন বা এই যে কথিত সাবেক র্যাব কোন পজিশনে চাকরি করতো বা কিভাবে চাকরি করতো কেউ জানে না, বা তাকে আমরা গোপালগঞ্জে দেখেছি বা বিভিন্ন সময়ে তার কাছে গোয়েন্দা তথ্য আছে এই ধরনের বক্তব্য দিতে শুনছি। কিন্তু আপনি যদি এজ এ হোল এই যে হাদির উপরে যে আক্রমণটা হলো সেটার ঘটনা পরিক্রমাটা দেখতে পান, তাহলে আপনি আসলে একটা ধারণা পাবেন যে বর্তমান বাংলাদেশটা আসলে কিভাবে চলছে। যাদের যে কাজ করার কথা না তারা সেই ধরনের কাজ করছে, যাদের যে ধরনের বক্তব্য দেওয়ার কথা না তারা সেই ধরনের বক্তব্য দিচ্ছে। আপনি যদি স্পেসিফিক্যালি ওই দিনের ইনসিডেন্টটা দেখেন যে হাদির উপরে আক্রমণের পর থেকে আমরা দ্য ডিসেন্ট নামে একটা পত্রিকা, যেটা এই সরকারের সমর্থিত সরকারের মুখপত্রটাই বলা যায়, তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হামলাকারীদের বিবরণ ঘন্টায় একটু পরে পরে তাদের বর্ণনা দেওয়া হচ্ছে, তাদের পলিটিক্যাল পরিচয় সামনে আনার চেষ্টা করা হচ্ছে। তারপরে ধরেন এই জুলকারনাইন সাহের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, কিন্তু এই তথ্যগুলো তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসার কথা। অর্থাৎ একটা আক্রমণ পরে ঢাকা শহরের মতো জায়গায় একটা আক্রমণের পরে যেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে, আক্রমণকারী চিহ্নিত, তার এতদিন পরেও ধরেন এখন পর্যন্ত 2 দিন পার হয়ে গেছে, প্রায় 3 দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু কোন ধরনের হামলাকারীদের প্রকৃত হামলাকারী যাকে আইডেন্টিফাই বলে দাবি করছে, এটা আমার ইন্টারেস্টিং, দাবি করছে কিন্তু ওই পত্রিকা বলেন বা জুলকারনাইন সাহেব বলেন তারা, এবং বিভিন্ন ধরনের স্পেকুলেশন মাঠে দেওয়া হচ্ছে। তো এরকম একটা সেন্সিটিভ ঘটনা যেটা পরিষ্কার ভাবে ইন্ডিকেট করে দেশের ল এনফোর্সমেন্টের অবস্থা কতটুকু খারাপ, সেই ঘটনার প্রেক্ষিতে এরকম বিভিন্ন ধরনের স্পেকুলেশন, প্রত্যেকে তার যার নিজ নিজ লাভ যেভাবে হওয়ার কথা সেই আঙ্গিকে বক্তব্য দিচ্ছে। কিন্তু কাজের কাজ যে জিনিসটা, যে অপরাধীকে ধরা, প্রকৃত মোটিভটা খুঁজে বের করা এবং এই ঘটনার পিছনে যারা ছিল পর্দার অন্তরালে মানুষগুলোকে সামনে নিয়ে আসা, সেই কাজটা কিন্তু করা হচ্ছে না। ঠিক একইভাবে কিন্তু 5ই আগস্টে আন্দোলনেও এরকম মেটিকুলাস ডিজাইন, লাশের রাজনীতি কিন্তু তখন থেকে শুরু হয়েছে। আপনি যদি এখন দেখেন যে ইভেন হাদির শারীরিক কন্ডিশন সম্পর্কেও কিন্তু এক এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আপনাদের জাস্ট এই পয়েন্টগুলো সিকিউরিটি পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট বলে এই ইন্ডিকেশন গুলো আমি বলছি, যে তার সিসিটিভি সিটি স্ক্যানের ফুটেজ বাইরে আসলো, তার বিভিন্ন ডাক্তারদের তরফ থেকে এক এক ধরনের বয়ান শোনা যাচ্ছে, তাকে একবার বলা হচ্ছে সিএমএইচ এ নিয়ে যাওয়া হবে, তারপরে আবার কে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সার্বিক বিষয়টা নিয়ে যে ঢাক গুড় আমরা এই আক্রমণের পরেই যেখানে কন্ডেম করার কথা, সেখানে আমরা ডাকসুর ভিপি সাদেক কাইমকে খুবই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিতে দেখেছি, এবং সর্বতভাবে এই জিনিসটা আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার মতো চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং পুরো জিনিসটাই যে একটা কাইন্ড অফ স্ক্রিপ্টের, সেটা কিন্তু এই যে এই অসঙ্গতিগুলার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে। সেটা কখন দূর করা যাবে, যখন প্রকৃত অপরাধীকে ধরা যাবে। কিন্তু সেটা না করে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে অপারেশন ডেভিল হান্ট 2 করবে, অর্থাৎ পুনরায় একটা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি একটা পার্জিং করা, তার একটা প্রেক্ষাপট তৈরি করা। এই কাজগুলোর দিকে যখন আপনি মূল দৃষ্টি দিবেন, আপনার যে কোনো ঘটনাকে যখন রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবেন না। এবং ঠিক এই কাজটাই গত 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে হয়ে আসছে। মিথ্যার বেসাতে দিয়ে যে কোনো মূল্যে সকল কিছুতে আওয়ামী লীগকে দায়ী করার মাধ্যমে এই ইউনূসের নেতৃত্বাধীন সরকারের যে পাহাড় সম আপনার অসঙ্গতি, পাহাড় সম অন্যায়, দুর্নীতি, সেগুলোকে ঢাকার চেষ্টা, যার সর্বশেষ উদাহরণ এই হাদির ঘটনাটা। ছাত্রলীগের বিষয়টা দেখেন, যার পরিচয়টা দেওয়া হচ্ছে, এটা এই ব্যক্তিকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সে হাদির আশেপাশে ছিল। তার এই ইনকেলাব যে ইনসাফ সেন্টার বা ইনকেলাব সেন্টার, সেটাতে তাকে কথা বলতে দেখা যাচ্ছে এবং খুব ঘনিষ্ঠভাবে এই ধরনের ফুটেজ কিন্তু এসেছে। তারপরে যদি পুরো বিষয়টা আপনি এভাবে দেখেন, যে ব্যক্তিটা প্রায় বেশ কিছুদিন ধরে যে আততায়ী, সম্ভাব্য আততায়ী, কারণ যেহেতু এখন পর্যন্ত দৃশ্যমান ভাবে পুলিশের কাছ থেকে কোনো ধরনের কনক্লুসিভ বক্তব্য আমরা পাই নাই,
তাহলে যাকে টার্গেট করা হচ্ছে, যে ব্যক্তিটা দীর্ঘদিন ধরে এই হাদির আশেপাশে ছিল, সেই ব্যক্তিটা এরকম প্রকাশ্যে দিবালোকে কেন অ্যাসাসিনেট করতে গেল, আঘাত করতে গেল কেন? তাকে এই জিনিসটা তো যে কোনো সময় করতে পারতো। মানে আমি এই পুরো জিনিসটা আসলে হচ্ছে একটা রহস্যমোড়া। তার কারণটা হচ্ছে যে আপনি যদি একদম এই ঘটনা থেকে শুরু করে যেভাবে ইমিডিয়েটলি বিষয়গুলো সামনে এনে আওয়ামী লীগকে দোষারোপ করার চেষ্টা করা হলো, তারপরে তার ট্রিটমেন্ট রিলেটেড বিষয়গুলো, তার সিটি স্ক্যানের ফুটেজ হচ্ছে আপনার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে। যে জিনিসটা বলছিলাম যে একবার বলতেছে হচ্ছে আপনার এবার কেড়ে নিয়ে সিএমএইচ নিয়ে যাবে, তারপরে হচ্ছে আবার এবার কেড়ে নিয়ে যাচ্ছে। যে পরিমাণ ইভেন একটা আহত ব্যক্তি যার এরকম সেন্সিটিভ আপনার হচ্ছে ক্রিটিক্যাল সার্জারি হয়েছে ব্রেনে, তাকে যেভাবে ধরেন হচ্ছে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে বিশাল লোকজনের সামনে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে শুরুতে একদম খুব ক্লিয়ারলি এই মির্জা আব্বাসের প্রতি, বিএনপির ভেটেরান নেতা মির্জা আব্বাসের প্রতি হচ্ছে আপনার দোষারোপ করা হচ্ছে প্রকাশ্যে, এবং উনি যখন হচ্ছে ডিএমসিতে গেলেন তাকে হচ্ছে অপমান অপদস্থ করা হয়েছে। তার এই হাদির যারা অনুসারী আছে বা সহযোগী আছে তারা তাকে অপমান অপদস্থ করেছে। তো কোনো ধরনের কনক্লুসিভ বিষয় আসার আগেই কিন্তু এটাকে বিভিন্ন ডাইমেনশনে, কেউ বলছে আওয়ামী লীগ, কেউ বলছে হচ্ছে আপনার মির্জা আব্বাস, এবং এই আপনার হচ্ছে যারা এই ঘটনার প্রেক্ষাপটে যেভাবে তৈরি হয়েছে সেখানে ডাউট আছে যে আসলে কেন এরকম ভাবে হলো। তো এই পুরো জিনিসটা আসলে মূল ঘটনাকে আড়াল করে দেওয়া। তো আপনার কারো যদি হচ্ছে অনেস্ট উদ্দেশ্য থাকে যে এই জিনিসটা নিয়ে আসলে হচ্ছে আপনার এখানটাকে, এই ঘটনাটাকে রাজনীতি না করে এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা, সেই দাবিটা যেসব জায়গায় তার কথা শোনেন। এই যে এতগুলো বক্তব্য, কোনো বক্তব্যই কিন্তু আজকে খুব সময় শেষ পর্যন্ত দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন থেকে একটা হচ্ছে করা হয়েছে, আপনার সংবাদ সম্মেলন করা হয়েছে, দুইজনকে খুব সম্ভবত গ্রেফতার করা হয়েছে। তারা ধরে নিচ্ছে যে তাকে আপনার সে হয়তো পার্শ্ববর্তী দেশে চলে গেছে, ভারতে চলে গেছে, এই ধরনের অভিযোগ হচ্ছে। প্রত্যেকটা স্পেকুলেশন, ক্লিয়ারলি দৃশ্যমান ছবি ফুটেজ থাকা সত্ত্বেও আপনার 48 ঘন্টা 72 ঘন্টা এর থেকে অনেক ক্রিটিক্যাল কেস কিন্তু হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলা অনেক দ্রুততার সাথে সমাধান করেছে, এই সময় সমাধান করেছে। সেই ক্ষেত্রে এই জিনিসটা কেন এরকম ভাবে হচ্ছে রাজনীতির উপকরণ করা হচ্ছে, সেই বিষয়টাও নিয়ে হচ্ছে ভাবার দরকার আছে। যারা সচেতন ভাবে ভাবতে চায়, যৌক্তিক ভাবে ভাবতে চায়, তাদের জন্য হচ্ছে বিষয়গুলো আমি মানে তুলে ধরার চেষ্টা করলাম। এই বর্তমান যারা হচ্ছে ক্ষমতায় আছে, তারপর ক্ষমতার আশেপাশে আছে, সেটা এনসিপি বলি, এই ছাত্র নামধারী বিভিন্ন নেতৃত্ব বলি, তাদের প্রতিটা কথায় কথায় হচ্ছে আপনার মিথ্যাচার, ভণ্ডামি, প্রতারণামূলক আচরণ হচ্ছে পাবেন। মানে তারা যে জিনিসটা বলে সেটা নিজেরা বিশ্বাস করে কিনা আমার নিজের ডাউট আছে, কারণ তাদের বক্তব্যের সাথে তাদের কার্যক্রমের আপনার কোনো ধরনের হচ্ছে মিল পাবেন না। হ্যাঁ, দেখেন এই যারা হচ্ছে আপনার ক্ষমতায় যারা আসলো, এদের শুরুটাই তো আসলে হচ্ছে ভণ্ডামির মাধ্যমে হয়েছিল। ভণ্ডামির মাধ্যমে কিরকম, তারাই কিন্তু যখন বৈষম্য বিরোধী আপনার বা ওই কোটা সংস্কারের দাবিতে যখন আপনার করলো, আন্দোলন শুরু করলো, তারা স্লোগান দিয়েছিল যে এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, এই ধরনের স্লোগান দিয়ে তারা হচ্ছে এই আন্দোলনটা শুরু করেছিল সর্বস্তরের মানুষজনকে সিম্পিথি আদায় করার জন্য। আর তারাদের ক্ষমতায় আসার পর বা ক্ষমতা দখলের পর এখন এই বঙ্গবন্ধুর 32 নাম্বারকে 3 বার ভাঙা হয়েছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আবহমান সংস্কৃতি, এগুলাকে বলা যায় রীতিমতো হচ্ছে হিমাগারে পাঠিয়ে দেওয়ার সরকুল বন্দোবস্ত কিন্তু এই ব্যক্তিটাই করেছে। তো এদের প্রতিটা কাজে যেরকম হচ্ছে আপনার ভণ্ডামি এবং প্রতারণা আসবে, সেটাতে অবাক হওয়ার কিছু নাই। আপনি জিনিসটা বলে ধরেন খালেদা যে দীর্ঘদিন ধরে এবার কেয়ারের ট্রিটমেন্ট করছে, সেই জিনিসটা আপনার হচ্ছে অবভিয়াস, ওখানে উনি গিয়েছে। কিন্তু হাদির ব্যাপারটা কিন্তু হচ্ছে আমরা গণমাধ্যমে, কারণ এখন তো আসলে আপনার এই গণমাধ্যম তো প্রকাশ দৃশ্যতই হচ্ছে নিয়ন্ত্রিত গণমাধ্যম। আপনার যমুনা থেকে প্রেস সেক্রেটারি যে আপনার হচ্ছে চিরকুট পাঠায়, সেই অনুসারেই আসলে তো রিপোর্ট হয়। এটা মোটামুটি দৃশ্যমান। যারা প্রকাশে বলতে পারে না, আমরা তো বিভিন্ন গণমাধ্যমে যারা সাংবাদিক বন্ধু আছে তাদের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলার সুযোগ হয়, তারা কিন্তু এটা বলে। তো এরাই কিন্তু দেখেন প্রথমে বলেছে সিএমএইচ, আপনি যদি সিকিউরিটি অ্যাসপেক্ট চিন্তা করেন বা বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করেন, সিএমএইচ obviously বেটার অপশন দেন এভার কেয়ার। কিন্তু তাকে হচ্ছে সিএমএস থেকে হচ্ছে এভার কেয়ার নিয়ে যাওয়া হলো। মানে আমার আশঙ্কার জায়গাটা কোন জায়গায় বলি, যে এই হাদির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক একবার কিন্তু এক এক ধরনের হচ্ছে বয়ান এসেছে। তো একটা সেম জিনিস, সেম থিং গোজ ফর হচ্ছে খালেদা জিয়া দেশের একটা বড় আপনার হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দলের হচ্ছে নেত্রী। তার শারীরিক সুস্থতা, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানার অধিকার কিন্তু দেশের মানুষ না হোক, অন্তত পক্ষে তার নিজ দলের কর্মীদের তো
থাকার কথা অবশ্যই আছে, কিন্তু সেটা নিয়েই কিন্তু হচ্ছে যে ঢাক ঢাক গুড়গুড় হচ্ছে যে ওনার শারীরিক অবস্থা বলেন, তারপরে এই আজকে অ্যাম্বুলেন্স চলে আসছে, এই কাতার অ্যাম্বুলেন্স দিচ্ছে, তারপর দিন হচ্ছে আপনার সেটা আসছে না, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে, এই তারেক রহমান চলে আসছে না। এই ধরনের সার্বিকভাবে বিষয়গুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটা যে অচল অবস্থা, অস্থিরতা, একটা প্রতি মুহূর্তে দেশের মানুষজনের কাছে যাদের আসলে সত্যটা, অন্য কোনো কিছু না হলেও সত্যটা জানার অধিকার যাদের আছে, থাকা উচিত, যারা সত্যটা জানতে চায়, তাদের কাছ থেকে সকল কিছুই এরকম ভাবে গোপন করে রাখার একটা হচ্ছে প্রচেষ্টাই কিন্তু হচ্ছে এই প্রচেষ্টার আউটকামই হচ্ছে এই ইন্ডিকেশন গুলো। মানে আপনার মানে ধরেন একটা তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে বিভিন্ন ধরনের স্পেকুলেশন করতে পারে, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, আপনার মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে ফেরত যাওয়া তার একার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না। এই কথাটার ওয়েট অনেকে হয়তো বুঝতে পারে নাই, বুঝে নাই, বোঝার চেষ্টা করে নাই, বা উনি এটা সচেতন ভাবে বুঝে বলেছে না বুঝে বলেছে সেটাও আসলে বোঝা কঠিন। কিন্তু একটা দেশের, যা বলছিলাম কিছুক্ষণ আগে, একটা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান যদি বলে যে তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার না, যেখানে তারা ধরেই নিচ্ছে যে একটা নির্বাচন হলেই তারা হচ্ছে ক্ষমতার মসনদে বসে যাবে, এবং শুধুমাত্র সেই কারণেই এই বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং জনবিরোধী সকল সিদ্ধান্তকে তারা নির্দ্বিধায় হচ্ছে মেনে নিচ্ছে শুধুমাত্র ক্ষমতার বসতে বসার জন্য। তো যার চোখের সামনে এই ক্ষমতার বসত, তাকে যখন বলতে হচ্ছে যে তার দেশে ফেরার সিদ্ধান্ত তার একার উপর ডিপেন্ড করে না, তাহলে তো বলতে হয় যে বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের ইন্টারনাল সিদ্ধান্তগুলো তাহলে কে নেয়, সেই অন্যরা কারা? তো এই জিনিসটা তো হচ্ছে রাজনীতিবিদদের তো আপনার হচ্ছে ওপেন হইতে হয়, আর কারো কাছে না হোক, তার নিজের কর্মীদের কাছে তার দায়বদ্ধতা আছে। তো এই জিনিসটা তো উনার অন্তত ক্লিয়ার করা উচিত যে কোন সে শক্তি যারা ওনাকে দেশে ফিরতে দিচ্ছে না, বা উনি চাওয়া সত্ত্বেও দেশে ফিরতে দিচ্ছে না। তো দেশের একটা বড় রাজনৈতিক দলের প্রধান, যাকে চিন্তা করা হচ্ছে সম্ভাব্য নেক্সট হচ্ছে আপনার সরকার প্রধান হিসেবে, সে যখন আপনার হচ্ছে বলে যে তার দেশে ফিরে নিজের হাতে ডিপেন্ডেন্ট না, তাহলে বাংলাদেশে বর্তমান ল এনফোর্সমেন্টের সিচুয়েশন যে কতটুকু ভার্নারেবল সেটা বোঝা যাচ্ছে। এখন 50 জন বলেন বা যে কোনো জায়গায় বলেন, একটা জিনিস হচ্ছে আপনার বলে গেলে চলবে না যে এই পরিস্থিতির শিকার তৈরিটা কিভাবে হয়েছে। আজকে আমরা হাদি নিয়ে কথা বলতেছি, হাদি মৃত্যুসজ্জায় আছে, কোনো মানুষ এই হাদির বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক বিভাজন তৈরি করেছে, রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাদির বক্তব্যের মাধ্যমে কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের আপনার হচ্ছে নেতৃত্বকে হচ্ছে হেয় করা হয়েছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে পড়ে না, শিষ্টাচারে পড়ে না। তারপরেও কিন্তু হচ্ছে কোনো ব্যক্তি আপনার হচ্ছে কোনো ধরনের এই ধরনের অ্যাসাসিনেশন শিকার হবে, এটা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না, কোনো স্বাভাবিক রাষ্ট্রে কাম্য হতে পারে না, এবং এটাকে সবাই কন্ডেম করে। কিন্তু একই সাথে দেখেন, আজকে আমি যখন কথা বলছি, কিছুক্ষণ আগে চিটাগাং চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানা ছাত্রলীগের কর্মী ইমন দাস, যাকে 14 দিন আগে মক করে হচ্ছে নির্মম ভাবে প্রহার করা হয়েছিল, নির্মম ভাবে আহত করা হয়েছিল, সে আজকে মৃত্যুবরণ করেছে। ল এনফোর্সমেন্ট শুধুমাত্র তো হচ্ছে আপনার হাদির উপরে অ্যাটাক দেখে যদি আপনি জাজ করতে চান তাইলে হবে না। আজকে কিছুদিন আগে মোহাম্মদপুরে আমরা দেখেছি মা মেয়েকে খুন করেছে, কারা? একজন হচ্ছে গৃহ পরিচারিকা হচ্ছে খুন করেছে। তার কিছুদিন আগে আমরা দেখেছি একজন মুক্তিযোদ্ধা সস্ত্রীক নিহত হয়েছেন, তাকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে খুন, হত্যা, এই যে আপনার নাশকতা বাংলাদেশে কিন্তু নিয়মতান্ত্রিক ঘটনায় পরিণত হয়েছে। এখন একটা পর্যায়ে কিন্তু এই যে ফেসিস্টের দোসর, এই ট্যাগলাইন ইউজ করে যখন হচ্ছে আপনি একটা পর্যায়ে শুধুমাত্র আওয়ামী লীগ, অনেকেই মনে করেছে বা দেশের সাধারণ জনগণও একটা পর্যায়ে হয়তো একটা অংশ যারা নিজেরা নিয়ে অ্যাপারেন্টলি নিরাপদ থাকতে চায়, তারা ভেবেছিল যে এটা আমার দিকে আসবে না, ঠিক আছে, এটা শুধুমাত্র পলিটিক্যাল একটা কেওয়াস, শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা এটার দ্বারা হচ্ছে এটার শিকার হবেন। কিন্তু আজকে কিন্তু ঘটনা হচ্ছে অন্যদিকে চলে গেছে। কারণ যখন হচ্ছে আপনি ল এনফোর্সমেন্ট এরকম খারাপ হয়, একটা কথা বলে না যে আপনার নগর পড়লে তো দেওয়ালে রক্ষা পাবে না, আপনি যখন শুধুমাত্র এটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হচ্ছে আপনার হয়রানি করা বা হচ্ছে অত্যাচার করা, নির্যাতন করার দিকে হচ্ছে রেখেছেন, সেই জিনিসটাই কিন্তু এজ এ হোল সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে, যার প্রমাণ গড়ে প্রতিদিন 13 থেকে 17 জন হচ্ছে মার্ডার হচ্ছে বাংলাদেশে। যে জিনিসটা শুরু হয়েছিল 5 আগস্ট পরবর্তীতে মব তৈরির মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীদের হচ্ছে হয়রানি করার জন্য, সেটা কিন্তু আজকে ক্যান্সারের মতো হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। সার্বিকভাবেই সারা বাংলাদেশে হচ্ছে ল এনফোর্সমেন্ট এত খারাপ হয়েছে। এই জায়গায় আমি জাস্ট একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে অ্যাড করি যে আসলে ল এনফোর্সমেন্টের বিষয়টা, মানে ল একটা দেশে আসলে কিভাবে কাজ করে। ধর ল আসলে হচ্ছে যে এই লর মূল ইমপ্লিকেশন হচ্ছে ফিয়ার ফ্যাক্টর।
বোঝায় বলি, ধরেন কেউ যদি আত্মঘাতী হয় যে আমি একজনকে হচ্ছে আপনার হত্যা করবো, এরপরে আমার যা হওয়ার হবে আমি সেটাকে ন্যূনতম কেয়ার করি না, কেউ যদি আত্মঘাতী হয়ে কোনো ধরনের অ্যাটাক করে, দুনিয়ার কোন স্ট্রং ল এনফোর্সমেন্ট বলেন সেটাকে হচ্ছে আপনার থামানোটা কঠিন। যে জিনিসটা জানেন, আমেরিকার সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে আপনার সিকিউরিটি রেখা, সেখানেও কিন্তু টুইন টাওয়ারে আপনার সুইসাইডাল অ্যাটাক হয়েছে। এই কথাটা আমি এই কারণে বললাম যে একটা সোসাইটিতে আপনার যখন হচ্ছে এই লর কাজটা হচ্ছে এই ফিয়ার ফ্যাক্টরটা তৈরি করা, যেন অপরাধীরা এই ভয়ে থাকে যে আমি যদি আজকে অপরাধ হয়তো করতে পারবো, কিন্তু আমাকে এটার বিচারের সম্মুখীন হইতে হবে, আমাকে আইনের আওতায় চলে আসতে হবে অল্প সময়ের ভিতরে, আর আমি এস্কেপ করতে পারবো না। এই ভয় থেকেই কিন্তু আসলে হচ্ছে মানুষজন হচ্ছে অপরাধ থেকে করেন, বা অপরাধ প্রবৃত্তি এটা একটা হিউম্যান ইনস্টিংক্ট, এটা কম বেশি বিভিন্ন পর্যায়ে সকল মানুষের ভিতরে হচ্ছে থাকে, কিন্তু ল, সোসাইটির নর্ম, কালচার এগুলো হচ্ছে আমাদেরকে একটা প্রপার সভ্য হিউম্যান বিইং করে। কিন্তু যখন হচ্ছে এই অপরাধীরা আপনার হচ্ছে কন্টেন্ট রাখার মূল উপায় হচ্ছে যখন হচ্ছে আপনার আইনের শাসনটা নিশ্চিত করা, তাদেরকে অপরাধীদেরকে দ্রুততম সময় আইনের আওতায় নিয়ে আসা। আপনার দেখেন 5ই আগস্ট পরবর্তী সময়ে সকল জঙ্গিরা হচ্ছে মুক্তি পেয়েছে, সকল শিশু সন্ত্রাসী মুক্তি পেয়েছে। তো আপনারা যখন শিশু সন্ত্রাসীদের মুক্তি মানে দিয়েছেন, তারা করবেটা কি? তারা তো হচ্ছে এই ধরনের কাজই আপনার হচ্ছে এই সন্ত্রাসের কাজই করবে। তো যে কারণে কিন্তু এই যে অল্প সময়ের ভিতরে এই জাস্ট আপনার 16 মাসে বাংলাদেশ যে একটা হচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য, একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একটা সময় যেটা ছিল যে আওয়ামী লীগের মানুষজন হচ্ছে জীবনের নিরাপত্তা নাই, বাংলাদেশে কিন্তু এখন কারোরই জীবনের নিরাপত্তা নাই। তো এরকম একটা ললেস সিচুয়েশনে আপনি ইলেকশন বলেন, যে ইলেকশনের নামে নাটক বা যেটাই মঞ্চায়িত করতে চান না কেন, সেখানে প্রতি মুহূর্তে এই ধরনের হচ্ছে আপনার অপবাদ আসবে, বাধা আসবে, এবং আপনার হচ্ছে এটা এটা কোন পলিটিক্যাল মোটিভ থেকে আসবে না, কারণ আপনি এই সোসাইটিকে এনার্কিক তৈরি করে ফেলছেন। এই সোসাইটিতে আপনি হচ্ছে ইয়াদের আপনার হচ্ছে আশ্রয়ন করেছেন, সন্ত্রাসীদের হচ্ছে মুক্তি দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন, আপনি এখানে মৌলবাদের উত্থান ঘটিয়েছেন, এখানে বিভিন্ন ভেস্টেড স্টেক ইন্টারেস্টেড গ্রুপকে হচ্ছে আপনি ক্রিয়াশীল হতে দিয়েছেন। তো প্রত্যেকেই তাদের অ্যাক্ট অনুসারে, তাদের নিজস্ব স্বার্থ অনুসারে হচ্ছে আপনার কি বলে নিজস্ব স্বার্থ অনুসারে হচ্ছে কাজ করবে, সেটা এককভাবে কন্টিনিউ করা, যদি না হচ্ছে আপনি ল এনফোর্সমেন্ট আবার ফিরে নিয়ে আসতে পারেন, আইনের শাসন নিশ্চিত করতে পারেন, নাইলে আপনার তা না হলে আপনি এটা করতে পারবেন না। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে 2 জন মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন, খুবই সংকটাপন্ন অবস্থায়, এবং জাতি তাকিয়ে আছে। একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর আরেকজন হচ্ছেন ওসমান হাদি। এই 2জনের ব্যাপারেই বাংলাদেশের মানুষ খুব চিন্তিত। ওনারা কি বাঁচবেন না মরে যাচ্ছেন, নাকি মরেই গেছেন, এরকম প্রশ্ন আসছে। কিন্তু খালেদা জিয়া এবং ওসমান হাদির ভেতরে পার্থক্য হচ্ছে সিদ্ধান্তের ব্যাপারে, যে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে, সরাসরি চিকিৎসার দায়িত্বে যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা আমরা সরাসরি শুনতে পারিনি। তার স্বাস্থ্যের ডিটেলস আমাদের শোনার অধিকারই নেই। পলিটিক্যাল কমেন্ট হচ্ছে সব। ডাক্তার জাহিদ, যে কিনা বিএনপির লোক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, সে তো আর বোর্ডের মেইন ডাক্তার নয়, এবং সেই বোর্ডে আছে বলে আমি মনেও করি না। তার দিয়ে একটা কথা বা অন্যান্য রাজনীতিবিদদের কোনো যেসব কথা শুনছি, এগুলো আসলে সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা নয়। তাই খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আমরা খুব একটা স্পষ্ট তো জানি না। এবং ওসমান হাদি গুলি খাওয়ার পর খালেদা জিয়ার অবস্থার ব্যাপারে কোনো রিপোর্ট আর হচ্ছেই না। অন টপ অফ ইট, তারা এখন 25 তারিখে আসবেন ডিসেম্বরের, ব্যাপারটাকে পুরো ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। আমরা কেউ আর খালেদা জিয়ার সম্পর্কে কিছুই শুনতে পাচ্ছি না, টোটালি বন্ধ হয়ে গেছে। এটা লক্ষ্য করেছেন? কিন্তু অপরদিকে ওসমান হাদির ব্যাপারে অন্তত আমরা ডিটেলস কিছু জানতে পারছি, ওনার ইনজুরি সম্বন্ধে জানতে পারছি, ওনার চিকিৎসা দায়িত্বপ্রাপ্ত কিছু নিউরোসার্জনদের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা কিছু বিষয় বুঝেছি। ওনার ইনজুরি কোথায় লেগেছে, কোথায় বেরিয়ে গেছে, ডিটেলস আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনলাম, নিউরোসার্জন, এবং উনি বললেন নাকি যে উনি ব্রেইন ডেড, মোটামুটি এরকম একটি কথা উনি বলেছেন, এবং আমরা মোটামুটি ওনার ডিটেলস ইনজুরির কথা জেনেছি। এখন প্রশ্ন আছে, ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গাপুরে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা শুনলাম, এবং সেখানে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। এবং খালেদা জিয়ার অবস্থা কি ওনার চাইতে খারাপ কিনা, তাহলে ওনাকে নেওয়া যাচ্ছে না, কারণ ওসমান হাদির তো অবস্থা ভয়ঙ্কর খারাপ, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এটা মেক সেন্স করছে না আমার কাছে। নাকি খালেদা জিয়া অলরেডি মরেই গেল, কে জানে, আল্লাহ জানেন। আমাদেরকে তো পুরো ধূম্রজালে রাখা হয়েছে। তবে ওসমান হাদির ব্যাপারে একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা যখন ল পড়েছিলাম, ল পড়ার সময় আমরা ইউথেনেশিয়া বিষয়টা পড়েছিলাম। ইউথেনেশিয়া, যারা ল পড়েছেন তারা জানেন যে ইউথেনেশিয়া একটা বিষয় আছে। সেটা হচ্ছে যখন মানুষ ইরিভার্সিবল যন্ত্রণাদায়ক অবস্থায় বেঁচে থাকে প্রচন্ড, তখন ডাক্তাররা সাপোর্টটা বন্ধ করে দেন বা বন্ধ করার ব্যাপারে ওপিনিয়ন দেন, মতামত দেন, এবং যারা কিনা আপনার পরিবার আছে ওনাদেরকে স্পষ্ট করে বলেন যে রোগীর এই অবস্থা, তো তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই। এরকম একটা ওপিনিয়ন ডাক্তাররা দেন। ওসমান হাদির যে এরকম ইনজুরি, এরকম সিমিলার অনেক কেস ওয়ার্ল্ডে আছে, সিমিলার, এবং সেখানে মানবিক বিষয় আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক স্ট্যাটাসেও এই ডিটেলস আলোচনাগুলি আমি দিয়েছি, কারণ এই বিষয়ে আমি ইনজুরি নিয়ে একটু গবেষণা করলাম যে বিশ্বে কি অবস্থায় আছে, লিগ্যাল সিদ্ধান্ত, মরাল সিদ্ধান্তগুলো কি। এতটুকু বুঝেছি স্পষ্টত বাংলাদেশে ওসমান হাদি ডাক্তারদের কথাবার্তা, এছাড়া এর ব্যাপারে বিভিন্ন রিসার্চ করে, যে আমি ডাক্তার নই, এতটুকু স্পষ্ট বোঝা গেছে, এবং কোনো ডাক্তার অস্বীকার করবে না যার ওসমান হাদির চিকিৎসা আছে। আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন সরাসরি প্রশ্ন করবেন সে ডাক্তারদের, যে ওনারা বলছেন ওনারা বলতে চাচ্ছেন না, বুঝে নেন, এরকম কথাবার্তাও বলেছেন। কিন্তু বুঝে নেন অর্থে কি? ওসমান হাদি যদি বেঁচে থাকেন, আপনারা শুনে রাখেন, এই হচ্ছে বিষয়, উনি যদি বেঁচে থাকেন, উনি কখনো ভেন্টিলেশন ছাড়া আর উনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। ওনার যে ইনজুরি, উনি ভেন্টিলেশন ছাড়া কখনো আর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কখনো টিউব ছাড়া ওনাকে আর খাওয়ানো যাবে না, অর্থাৎ উনি টিউব দিয়ে ওনাকে খাওয়ানো হবে। তৃতীয়ত, ওনার অতীত, স্মৃতি, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু সম্পর্কে ওনার কোনো জ্ঞান থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না, উনি কিছু বুঝবেন না, একেবারেই না। জাস্ট বেঁচে থাকার মতো একটা ভেজিটেটিভ স্টেট বলে এটাকে, ভেজিটেটিভ স্টেটে উনি থাকবেন। অর্থাৎ ওনার কোনো রকম জ্ঞান বলতে যেটাকে বলে কিচ্ছু থাকবে না অবশিষ্ট। অর্থাৎ এটা টোটালি ভেজিটেটিভ স্টেট, বেঁচে থাকা। পৃথিবীতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 68 থেকে 70% পরিবারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এনাকে ন্যাচারালি যেতে দিন, অর্থাৎ মরতে দিন, আমরা ভেন্টিলেশন উইথড্র করার পক্ষে। পৃথিবীতে 68 থেকে 70% এইসব কেসে পরিবার সিদ্ধান্ত নেয় যে তাদেরকে ন্যাচারালি মরতে দেওয়া হোক, ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হোক। এখন ওসমান হাদিকে আপনারা নিয়ে যাবেন সিঙ্গাপুর, চেষ্টা করতে পারেন। ওনারা ধরেন বেঁচে থাকাই তো প্রায় দুরূহ, প্রায় অসম্ভব। আর যদি বেঁচেও থাকেন, তাকে আপনারা এই সিদ্ধান্তে পাবেন, অর্থাৎ উনি কখনোই আর ভেন্টিলেশন ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। উনি বেঁচে, ওনার জীবন যদি থাকে, টিউব ছাড়া কোনোদিন উনি খেতে পারবেন না, উনি কখনো চলাচল করতে পারবেন না, এবং ওনার কোনো রকম জ্ঞান থাকবে না, অর্থাৎ উনি কিচ্ছু বুঝবেন না আশেপাশে কি হচ্ছে, নিজের সম্পর্কে, পারিপার্শ্বিক সম্পর্কে ওনার সামান্যতম কোনো বুদ্ধি শুদ্ধি থাকবে না, অর্থাৎ ওনার কোনো জ্ঞান থাকবে না, বোধ থাকবে না, সঠিক বাংলাটি হচ্ছে বোধ থাকবে না। তাই এইরকম সিদ্ধান্তে সাধারণত বিশ্ব, আমেরিকা, কানাডা, ইউকে, সিমিলার অনেক কেস আছে, এবং সেখানে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারকে বলেছেন স্পষ্টত যে এরকমভাবে বেঁচে রাখা ওনাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া। এবং উনি অন টপ অফ ইট একজন ইয়াং ম্যান, ওনার সামনে অনেক বছর জীবন, যদি বেঁচেও যান উনি, এরকম ভেজিটেটিভ হয়ে বেঁচে থাকতে হবে। এটা কি মানবিক? এটা একটা বিশাল প্রশ্ন। বিভিন্ন গ্রেট ইসলামিক স্কলাররাও এই বিষয়ে আমি পড়াশোনা করেছি, এবং তাদের সিদ্ধান্ত হচ্ছে এরকম কেসে তাকে যেতে দেওয়া, অর্থাৎ লাইফ সাপোর্ট উঠিয়ে ফেলা। এখন আপনাদের মতামত আমি জানতে চাই।